ওরা যত বেশি পড়ে তত বেশি জানে, তত কম মানে। হীরক রাজা যাই বলুন না কেন, বাংলা কিন্তু উদয়ন পণ্ডিতদেরই রাজ্য। এ রাজ্যে জীবন শুরু হয় বর্ণ পরিচয় দিয়ে। রামমোহন বিদ্যাসাগরের মাটি নারী শিক্ষায় দিশা দেখিয়েছে গোটা দেশকে। বলা হয় আজও নাকি বাংলা শিক্ষা উৎকর্ষের কেন্দ্র। সাফল্যের মুকুট তবুও কণ্টকশূন্য নয়। কেউ কেউ বলেন অন্যান্য রাজ্যের তুলনায় উচ্চশিক্ষায় এখনও পিছিয়ে বাংলা। কারো কারো মতে ক্যাম্পাসে তো শুধু রাজনীতিই হয়, পড়াশোনা আবার কখন হয়? সত্যি কি তাই? সাম্প্রতিক ঘটনাবলী নাড়া দিয়ে যায় আমাদের প্রত্যেককে। আজকে নিউজ চ্যানেলের অনুষ্ঠানে করতে এসে এতগুলো শিক্ষাবিদকে আমরা পেয়েছি সঙ্গে। সুতরাং সাম্প্রতিক ঘটনা আমাদের সত্যি আঘাত দেয়, কোথাও আমাদের কষ্ট দেয়, কোথাও আমাদের মনে হয় এসব তো না ঘটলেই হতো। শিক্ষা শুধু কি পুঁথিগত শিক্ষা, নাকি বিদ্যালয় আজও মানুষ গড়ার কারখানা? আপনাদের কাছেই আমরা উত্তর খুঁজব। নমস্কার। বর্ণের সঙ্গে পরিচয় বহুকাল আগে। সময়ের সিঁড়ি বেয়ে শিক্ষা এখন বহুমুখী। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি থেকে বেসরকারি, বাংলার শিক্ষা, বাংলার উৎকর্ষ। প্রথার গণ্ডিতে বাঁধা শিক্ষা হোক বা পেশাগত দক্ষতা অর্জনের তালিম, সব মানচিত্রে উজ্জ্বল বাংলার উপস্থিতি। চিকিৎসার পড়াশোনায় বিশ্ব সেরার শিরোপা উঠেছে এসএসকেএম এর মাথায়। বাংলা পিছিয়ে নেই ইঞ্জিনিয়ারিংয়েও। সাফল্য আছে, আছে সমস্যাও। উচ্চশিক্ষার খোঁজে আজও বাংলা ছাড়েন বহু পড়ুয়া। বাংলার শিক্ষাঙ্গনে রাজনীতির মাত্রা নিয়েও তর্ক সুদূর প্রসারী। এসবের মাঝেই নববর্ষে শিক্ষায় সহজ পাঠের খোঁজ। জাতীয় স্তরে শিক্ষার চরিত্রটা কি, জাতীয় স্তরের ছবিটা কি? আমি এখানে বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রটাই বলবো, কারণ আমি উচ্চশিক্ষার সঙ্গে জড়িত। আমি এটা জোর দিয়ে বলতে চাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে কয়েকটা দেশ স্বাধীনতা লাভ করেছিল, যেটাকে আমরা ইতিহাসে দ্য পিরিয়ড অফ ডিকলোনাইজেশন বলি, সেই কয়েকটা দেশের তুলনায় ভারতবর্ষের শিক্ষাক্ষেত্রে, বিশেষ করে উচ্চশিক্ষা ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হয়েছে। কয়েকটা ছোট্ট পরিসংখ্যান দিচ্ছি। 1950 সালে মাত্র 25টা বিশ্ববিদ্যালয় ভারতবর্ষে ছিল। আজকে সেখানে 1000-এর বেশি বিশ্ববিদ্যালয় হয়েছে, 42,000-এর বেশি কলেজ রয়েছে, 11,000-এর বেশি স্ট্যান্ড অ্যালোন ইনস্টিটিউশন রয়েছে। আজকে ভারতবর্ষে যে উচ্চশিক্ষা, সেখানে 38.5 মিলিয়ন ছাত্রছাত্রীরা রয়েছে। শিক্ষক শিক্ষিকার সংখ্যা 15 লক্ষ। এবং ভারতবর্ষে একটা ভারত সরকারের পরিসংখ্যান থেকে দেখতে পাচ্ছি আজকে দাঁড়িয়ে 50,000 বিদেশি ছাত্রছাত্রী ভারতবর্ষে আজকে পড়াশোনা করছে। আপনারা যদি পেটেন্টের দিকে দেখেন, আপনারা যদি ড্রাগ পেটেন্টের দিকে দেখেন, আপনারা যদি বায়োটেকনোলজির ক্ষেত্রে দেখেন, ভ্যাকসিনের ক্ষেত্রে দেখেন, ভারতবর্ষ যথেষ্ট অগ্রগতি লাভ করেছে। ভারতবর্ষ বিশ্বকে অনেক শিক্ষার ক্ষেত্রে অনেক কিছু এগিয়ে দিয়েছে। স্পেস প্রোগ্রামে ভারতবর্ষ অনেক এগিয়ে গেছে। এবং এইসবের ক্ষেত্রে চায়নার পরে ভারতবর্ষের যে শিক্ষার যে সাইজ, সব থেকে দ্বিতীয় বৃহত্তম সাইজ সারা পৃথিবীতে। কিন্তু তাহলেও ভারতবর্ষে এত শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি হওয়া সত্ত্বেও কয়েকটি চ্যালেঞ্জ রয়ে যায়। আমি যেভাবে দেখি সেটা প্রধানত 4টে ইর চ্যালেঞ্জ, দ্য চ্যালেঞ্জ অফ 4 ইজ। সেগুলো কি? ফার্স্টই হচ্ছে ই অফ এক্সপ্যানশন, অর্থাৎ বিস্তারের চ্যালেঞ্জ। সেকেন্ড ই কি? ই অফ এক্সেলেন্স, উৎকর্ষের চ্যালেঞ্জ। থার্ড ই কি? ই অফ ইকুইটি, সামাজিক সুযোগ দেওয়ার চ্যালেঞ্জ। এবং ফোর্থই হচ্ছে ই অফ এমপ্লয়াবিলিটি, চাকুরিযোগ্য করে তোলার জন্য যে শিক্ষা, সেটার চ্যালেঞ্জ। আমি প্রথম চ্যালেঞ্জটা নিচ্ছি বিস্তারের ক্ষেত্রে।
এত বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও আমরা যদি গ্রস এনরোলমেন্ট রেশিও দেখি, অর্থাৎ যত সংখ্যক যুবক যুবতী উচ্চশিক্ষায় আসতে পারে তার মাত্র 23% আজকে উচ্চশিক্ষায় আসতে পারে, যেখানে নাকি পৃথিবীর যে যে গড় সেটা হচ্ছে 35%। আবার অন্যদিকেও আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের সামাজিক দিক থেকে অনেক ধরনের অসুবিধা রয়েছে। আমরা যদি দেখি মাত্র 14% যত ছাত্রছাত্রী রয়েছে তারা খালি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব থেকে আসে। আজকে মাইনরিটি মুসলিম গ্রুপের থেকে মাত্র 5% আসে। আজকে 50% যে আমাদের যে ছাত্রছাত্রী হচ্ছে তার 50% মহিলা না। কয়েকদিন আগে একটা পরিসংখ্যানে দেখলাম যত কেন্দ্রীয় গবেষণাগার আছে তার মধ্যে মাত্র 10% হচ্ছে মহিলা বিজ্ঞানী। আবার খুব কম সংখ্যক লোক বিজ্ঞান পড়তে পারে, বেশিরভাগই আর্টস এখনো পড়ে। আপনারা যদি দেখেন 33% কলেজ আজকে পশ্চিম ভারতে অবস্থিত, এবং যত আপনি নর্থ ইস্টের দিকে চলে আসবেন তত দেখবেন মাত্র 3%। এক্সেলেন্সের ক্ষেত্রে দেখুন আমরা নিশ্চয়ই অনেক এগিয়েছি, কিন্তু তাহলেও এখন পর্যন্ত প্রথম 100টার মধ্যে কিন্তু ভারতবর্ষের কোনো ইউনিভার্সিটির স্থান নেই। আবার আপনি এমপ্লয়াবিলিটির ক্ষেত্রে দেখুন, কদিন আগে একটা সিআইআই একটা ডকুমেন্ট বার করেছে, তাতে বলছেন মাত্র 25% ছাত্রছাত্রী যারা ইঞ্জিনিয়ারিং পাশ করে তারা খালি এমপ্লয়েবল, অন্য সবাইকে নতুন করে শিক্ষা দিতে হয়। কাজে এই যে 4টে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য বিভিন্ন প্রদেশ বিভিন্নভাবে পলিসি নিচ্ছেন, কিন্তু এটা গত 10 বছরে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই 4টে চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে কিন্তু দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়েছে। যেরকম বিস্তারের ক্ষেত্রে দেখুন, এক্সপ্যানশনের ক্ষেত্রে দেখুন, আজকে প্রায় পশ্চিমবঙ্গে 1200 কলেজ রয়েছে। 543টা কলেজ 10 বছরে ছিল, সেটা 1200 কলেজে গেছে। 10 বছর আগে 19টা খালি বিশ্ববিদ্যালয় ছিল, এখন সেটা 43টা বিশ্ববিদ্যালয় হয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে। ইকুইটির দিকে দেখুন, যাতে নাকি সামাজিক বিস্তার, সমাজের সমস্ত স্তরের মানুষ যাতে উচ্চশিক্ষা আসতে পারে, সেখানেও পশ্চিমবঙ্গ একটা অগ্রণী ভূমিকা নিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকার যে বিভিন্ন ধরনের স্কিম নিয়েছেন, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, অন্য ধরনের স্কিম, ঐক্যশ্রী, তার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনায় নিয়োগ করতে পারে, পিছিয়ে পড়া সমাজের থেকে যাতে বিশেষ করে মহিলারা যাতে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে ব্যাপারেও কিন্তু পশ্চিমবঙ্গ অন্যান্য যে কোনো প্রদেশের থেকে একটা বড় পদক্ষেপ নিয়েছেন। এক্সেলেন্সের ক্ষেত্রে দেখুন, উৎকর্ষের ক্ষেত্রে এই যে সবাই বলেন যে পশ্চিমবঙ্গে উচ্চশিক্ষায় পিছিয়ে যাচ্ছে, সম্পূর্ণ ভুল কথা। পরপর পশ্চিমবঙ্গে 2টো বিশ্ববিদ্যালয় ন্যাশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কে 1ম থেকে 10-এর মধ্যে রয়েছে। কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে পশ্চিমবঙ্গে 2টো বিশ্ববিদ্যালয় 1 থেকে 10-এর মধ্যে রয়েছে। সেন্ট জেভিয়ার্সে ফাদার রয়েছেন, আবার 1ম থেকে 1 থেকে 10-এর মধ্যে সেন্ট জেভিয়ার্স রয়েছেন। কাজে যদি আমরা পিছিয়েই যাই, তাহলে উৎকর্ষ যদি না থাকে ন্যাশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কে, আমরা তাহলে কী করে পিছিয়ে এগিয়ে যাচ্ছি। আপনারা কদিন আগে আপনারা জানেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে একটা পরিসংখ্যান দিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে বিশ্বের যে প্রধান যে বৈজ্ঞানিক রয়েছে তার 2% কিন্তু পশ্চিমবঙ্গ থেকে। এটা কি এমনি হচ্ছে? এবং তার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় সব থেকে বেশি সংখ্যক রয়েছেন। নেচার জার্নাল থেকে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে কলকাতা সায়েন্স সিটি। কাজেই অন্য অনেকভাবে উৎকর্ষ এগোচ্ছে, কিন্তু একটা শেষ কথা দিয়ে আমি বলতে চাই, সেটা হচ্ছে খালি আমরা ছাত্রছাত্রী যখন তৈরি করবো তারা কি খালি বাজারে যাতে চাকরি পায় সেই জন্য তৈরি করব না, প্রকৃত যে নাগরিক সেটা তৈরি করব। এমন ছাত্রছাত্রী তৈরি করব যাতে তারা দেশে কি ঘটছে, দেশের বাইরে কি ঘটছে সেটা যাতে চিন্তা করতে শেখায়, ইনক্লুসিভ সিটিজেন করা তৈরি করব। সেই জন্য রবীন্দ্রনাথ বলে গেছিলেন শিক্ষা এমন হওয়া উচিত যেন খালি তথ্য দেয় না, অগ্নি দেয়, যাতে নতুন করে চিন্তা ভাবনা করতে শেখায়। আমাদের অমর্ত্য সেন সেই জন্য বলে গেছে আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ানের কথা, এবং সেক্ষেত্রে সেটা কিন্তু আমাদের দেশের জন্য বেশি দরকার, কারণ আমাদের বহুমাত্রিকতা যাতে আমরা বজায় রাখতে পারি, সেক্ষেত্রেও কিন্তু পশ্চিমবঙ্গ একটা দৃঢ় পদক্ষেপ নিতে পারবে। আমি কখনোই বিশ্বাস করি না শিক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ পিছিয়ে গেছে, আমরা এগিয়ে যাচ্ছি, আমরা নতুন দিশা দেখাবো এই বর্ষে। ধন্যবাদ, নমস্কার। আমি এবার আমাদের যে বক্তারা রয়েছেন, 4 জন বিশিষ্ট বক্তা রয়েছেন, আমি প্রথমেই ফাদার স্যাভিও সেন্ট জেভিয়ার্স কলেজের প্রিন্সিপাল, তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। West Bengal has got the best universities of India, the best colleges of India in West Bengal. The best schools of India are in West Bengal. The best is here. Absolutely, there is no doubt about it. The best teachers are from West Bengal. The best scientists are from West Bengal. If we go to United States, all the universities, most of the professors are Bengalis from West Bengal.
What I am going to share this evening is how we can keep up the standard, continue to improve the best education in West Bengal. Good afternoon to all the delegates present here today. I express my heartfelt thanks to News 18 Bangla for inviting me as a speaker for the session on education, the propeller of growth, a theme that is contemporary as it is a crucial importance in times of change and flux. We are indeed living in a time of great and rapid change. Look everywhere around you and you will be overwhelmed by the throbbing dynamo of change. Technology at the exponential rate of its present growth inevitably has a cascading avalanche impact on almost every sphere of life. Things we grow up with, things as we have known them, grow out of passion and lie discarded in the garbage heap of history. So it is with education. The red brick building of the 20th century university is now an irrelevant and redundant structure. In the 21st century, education has to confront a new set of challenges, has to reorient itself to new realities, has to keep up with a new generation whose instincts and abilities belong to the future. And most of all, it has to grapple with the problem of ever-increasing number of young people determined and eager for a quality education, so many of them coming from the marginalized and underprivileged section of society. If education is a propeller of change in Bengal and India, the educators must accept the many challenges they face today and the many new responsibilities that come with them. An uneducated society, we know, is a backward society, trapped in the past and chained by ignorance and superstition and repression and indignity. We need to take quality education to every corner of our beloved Bengal. It is possible in this digitalized world of ours. Interestingly, they are indeed a different generation, having grown up with the internet and all kinds of social media and digital platforms. They have a savviness which can make the 50-year-old teacher look very antiquarian, unless, of course, he is ready for challenge and embraces change. This readiness is what makes education supple and flexible and dynamic, qualities which are dramatically important in an age where education is becoming corporatized and commodified. Much can be said about this corporatization of education and the impact it has had on the teaching learning experience, with the institution becoming industries that churn out or boast of churning out toppers on board exams and competitive exams, fostering the myth of academic excellence calculated by rank and marks. It has produced a generation of learners who are distinguished by the power to cram, to crack mock tests in the mad scramble for places in the engineering, medical, and technological schools. To end, the idea and the nature of education had changed, perhaps not for the best. Education, however, can redeem itself in its enshrines and adopts the principles and ideals that have briefly touched upon. After all, education is not supposed to create only toppers and crammers. If it only is aimed at the mind, education forgets its other great responsibilities to nurture the soul of men and women and make them torchbearers of change, because they have been taught the human virtues of compassion, generosity, respect, and concern. Virtues which help to create a better society for them to live in. Such an education is truly an education that is young, that can be a propeller of change and growth in Bengal and India. West Bengal has got a great future in education. We have everything. What we need is all of us, all the educators should come together, work for the betterment of education so that our students will have ample opportunities, be in Bengal and do their best. Thank you very much. May God bless us all. থ্যাংক ইউ, ফাদার। একটাই খালি কথা বলবো, সুরঞ্জন দা সবই প্রায় বলে দিয়েছেন।
যে চারটে ইর কথা বলেছেন, আমি খালি একটাই বলবো, দেখুন সেটা হচ্ছে নলেজ ক্যাপিটাল। ক্যাপিটাল কিন্তু খালি কেবলমাত্র টাকা পয়সার ক্যাপিটাল হয় না, নলেজ ক্যাপিটাল। নলেজ ক্যাপিটালকে কিন্তু বাংলা বরাবর সে ধনে ধনী ছিলেন নলেজ ক্যাপিটালে। আমরা যদি বিক্রমশিলার সময় দেখি, ধর্মপালের সময় 8,000 মানুষ পড়তে আসতেন খালি বাংলায়। তারা চীন থেকে আসতেন, তারা আসতেন সাউথ ইস্ট এশিয়া থেকে আসতেন, ভারতবর্ষের নানা জায়গা থেকে, তিব্বত থেকে আসতেন। তারপরে যদি দেখি আমরা যে একটা বড় ট্র্যাডিশন ছিল আমাদের, আমরা যদি দেখি নবদ্বীপে, আমরা যদি দেখি ভাটপাড়ায় একটা বিরাট বড় ট্র্যাডিশন ছিল। তার সঙ্গে যেটা বড় জায়গা চলে এসেছিল, ইকুইটির কথা বলছেন, আমি খালি ইকুইটির কথা বলছি, অর্থাৎ সমতা। আমাদের 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 যে চৈতন্যদেবের কথা বলেছিলেন, বাংলার হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া, একটা এমন একটা ইকুইটি, এমন একটা ভাব তৈরি করেছিলেন। আদিজ চণ্ডাল যারা অন্য ধর্মের মানুষ, সবাইকে মিলে একটা ইকুয়াল, একটা ইগালিটারিয়ান সোসাইটি মতো যে একটা সমাজ, সেটা তৈরি করার স্বপ্ন ছিল। সেটাকেই কিন্তু আমরা বহন করে আসছি আমাদের এখানে, যার ফলে রেনেসাঁস ভারতবর্ষে ইংরেজরা এসছিল, কিন্তু তাদের থেকে আমাদের বিদ্যাসাগর, রামমোহন থেকে শুরু করে যারা এসছেন, রবীন্দ্রনাথ অবধি, একটা ইনক্লুসিভ এডুকেশন, ইনক্লুসিভ সোসাইটির কথা তারা বলেছেন। ইনক্লুসিভিটি এটা আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কে কি খাবেন, কার কি খাদ্যাভ্যাস হবে, কে কি পোশাক পরবেন, কে কি পোশাক পরে বিশ্ববিদ্যালয়ে কিংবা কলেজগুলিতে যাবেন, এগুলি অনেক তথাকথিত যেটা উন্নত, যেখানে বলা হচ্ছে ফ্লাইট অফ ইন্টেলেক্ট হয়ে যাচ্ছে, ফ্লাইট অফ ক্যাপিটাল হয়ে যাচ্ছে, যেসব জায়গায় বসছে, আজকে আপনারা তাদের কাছে গিয়ে দেখুন যে সেখানে গিয়ে সাধারণ মানুষ, বিভিন্ন যে ভারতবর্ষে যে ডাইভার্সিটি, সেই ডাইভার্সিটির মানুষরা তারা কিভাবে সেখানে থাকছেন। অর্থাৎ কিনা পশ্চিমবঙ্গে এখানে আমরা সত্যি নানা ভাষা, নানা মত, নানা পরিধান তাদের নিয়ে চলি, এবং আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের কলেজ, আমাদের স্কুল, সেখান থেকে সেই মন্ত্র দেয়া হয়, সেই মন্ত্র থেকে আমাদের সরিয়ে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইকুইটির জায়গা, যেটা থেকে আমি বলছিলাম, সেই ইকুইটির জায়গা থেকে কিভাবে সবাইকে নিয়ে চলার যে পাঠ্যক্রম আমরা এখানে দিই, এক হচ্ছে সবাইকে মিলে, মানে নানা ভাষা, নানা মত, এবং তার সঙ্গে ধনী নির্ধন তাদের সবাইকে মিলে। আজকে সুরঞ্জন দা বিলংস টু প্রফেসর দাস, সুরঞ্জন দাস তার মত একজন বড় ঐতিহাসিক আমরা জানি, এবং তার সঙ্গে তিনি অত্যন্ত সফল, ভারতবর্ষের বোধহয় অন্যতম প্রাচীন, আমার মনে হয় সবচেয়ে বেশি দিনের জন্য সুরঞ্জন দা যারা রয়েছেন ভাইস চ্যান্সেলর টানা, তাদের মধ্যে প্রফেসর দাস একজন আমার প্রেসিডেন্সি কলেজের সিনিয়র দাদাই বলি আমরা। তো আমি একটাই খালি কথা বলি যে আমরা যে স্টেট ইউনিভার্সিটিগুলি কাজ করছি, সেখানেও একটা আমাদের বৈচিত্র্য আছে। আগে ছিল না, এখন প্রাইভেট ইউনিভার্সিটিসগুলি এসছে, প্রচুর প্রাইভেট ইউনিভার্সিটিস। কিন্তু একটা মাথায় রাখতে হবে, আমি স্টেট ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করি, সুরঞ্জন দাও করেন, আমাদের পারপাসটা কিন্তু অন্যরকম। আজকে ভারতবর্ষের কেবলমাত্র প্রাইভেট ইউনিভার্সিটির দরকার রয়েছে। প্রাইভেট ইউনিভার্সিটির টার্গেট অডিয়েন্স, তাদের যে টার্গেট ক্লায়েন্টেল, তাদের যে চেহারা, সেটা কিন্তু স্টেট ইউনিভার্সিটি যাদের আমরা ক্যাটার করি, যাদেরকে আমরা নিয়ে আসি গ্রামের। আমার একটা ইউনিভার্সিটির আন্ডারে বহু কলেজ রয়েছে পুরো মেদিনীপুর জুড়ে, তাদের কত প্রান্তিক জায়গায় তাদের অবস্থান, তাদের এডুকেশনের কি হবে। সুতরাং একদিক থেকে আমাদের এখানে যে শিক্ষার সুযোগ তৈরি হয়েছে, নতুনভাবে শুরু হয়েছে, বিগত 10 বছরে বিশেষ করে তৈরি হয়েছে, একদিকে যারা পারেন যাদের পক্ষে সম্ভব, তারা একটা প্রাইভেট ইউনিভার্সিটির আঙিনায় আসছেন, নিশ্চয়ই সেখানে তারা অনেক যত্নের সঙ্গে লেখাপড়া শেখাচ্ছেন। কিন্তু আমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটির পাশাপাশি এবং অনেক দিন ধরে, এবং এটাই পশ্চিমবঙ্গের মেইন স্টে, সবচেয়ে বড় যে ধারা যদি বলি মেইন স্ট্রিম অফ ওয়েস্ট বেঙ্গল, অনেক জায়গায় নয় কিন্তু আজকে, সেটার জন্যই বলি আজকে যে স্টেট ইউনিভার্সিটিগুলি রয়েছে, আমরা কাদের ক্যাটার করি, আমরা যাদের ক্যাটার করি, এবং তারা একদম প্রান্তিকতম মানুষ। অমর্ত্য সেন যাদের কথা বলেছেন যে ক্যাপাসিটি বাড়াতে হবে, ক্যাপাসিটি বিল্ডিং কী হবে, যদি আমাদের বিদ্যা আমাদের কী দেয়, এমনি সংস্কৃতে বলা হয় বিদ্যা দদাতি বিনয়ম, বিনয়ের জাতি পাত্রতাম, পাত্রতার ধনমাপ্নতি, ধনাধর্মস্তত সুখম। তো তাই যদি হয়, বিদ্যা যদি আলটিমেটলি নলেজ ক্যাপিটাল বলেই ওটা দেয়। আমাদের একজন বিখ্যাত ফরাসি লেখক, আজকাল অনেকেই নাম জানেন, মিশেল ফুকো, তিনি বলছেন নলেজ এবং পাওয়ার, নলেজ না থাকলে কিন্তু কিচ্ছু হয় না, পাওয়ারও হয় না।
সুতরাং নলেজ এলেই পাওয়ার হয়, নলেজ এবং পাওয়ার এটা একসঙ্গে আসতে হবে। আমি একটা কথা বলছি যে আমরা যে সমস্ত, এবং এই প্যান্ডেমিকের সময় চন্দ্রিমাদি জানেন যে কীরকম স্বাস্থ্যমন্ত্রী হিসেবে যে কী অবস্থা হয়েছিল, তখন আমরা এই নতুন টেকনোলজি, এই আমাদের স্টেট ইউনিভার্সিটির স্কুল কলেজের যারা মাস্টারমশাই আছেন, ছাত্রছাত্রী আছে, তারা তার মাধ্যমে অক্লান্তভাবে, অনেকের কথা বলা হয়, তারা বাড়িতে থেকেও ওয়ার্ক ফ্রম হোম তারা কোনোদিন করেননি। আপনারা ভাবতে পেরেছেন আজকে যারা এখানে আছেন যে তারা তাদের ছেলেবেলায় তারা কোনোদিন ওই রকম একটা স্ক্রিনের সামনে বসে তারা ক্লাস করেছেন? দিনের পর দিন হয়েছে, হয় না যেটা সেটা হয়েছে। টেকনোলজি আমরা ব্যবহার করতে শিখেছি এবং টেকনোলজি থেকে আমরা অনেক কিছু নিয়েছি। আমি খালি একটাই কথা বলবো, যেটা আমার সুরেন্দ্র 1 মিনিট 1.5 মিনিট হবে তো, আমরা যেটা ল্যাক করছি কোথাও একটা, আমরাই হয়তো অন্য জায়গায় গিয়ে বলছি বাংলায় কিচ্ছু হবে না, বাংলায় কিচ্ছু হবে না, বাংলা থেকে চলে যাও, বাইরে গেলে হবে। তো বাইরে গিয়ে আজকে জেএনইউর ছেলে যখন গেছে, এই সম্প্রতি আপনারা দেখেছেন সেখানে কী কাণ্ড হয়েছে খাবার দাবার নিয়ে। তো বাংলায় অন্তত এটা আমরা কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারি না। আমাদের এখানে আমরা ফার্স্ট নেমে বন্ধুত্ব পাতাই, বাংলায় আমরা প্রথম নামটি জেনে বন্ধুত্ব পাতাই, তার পরের যে নামটি, অর্থাৎ সে বামুন কি কায়েত কিংবা সে ওবিসি, সে খ্রিশ্চান কি মুসলিম, এইগুলি দেখে আমরা করি না। কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের একটা ইমেজ বিল্ডিং দরকার। আমার মনে হয় আমাদের এখান থেকে আজকে নববর্ষের শুরু থেকে আমরা করি পশ্চিমবঙ্গের, আমি বলছি পশ্চিমবঙ্গের মতো ট্যুরিজম, অন্যান্য জায়গায় আমাদের যে সম্পদ আছে, পাহাড়ও আছে, হিমালয় এবং সাগর একমাত্র পশ্চিমবঙ্গের আছে, এবং নানা রকম জিওগ্রাফিক জায়গা আছে, ভ্যারিয়েশন আছে, ধর্মস্থান আছে, অন্যান্য ঐতিহাসিক জায়গা আছে, কিন্তু আমাদের বিজ্ঞাপনটা কম। এবং বাঙালিরাই আমি দেখেছি বিভিন্ন জায়গা, খুব দুঃখের কথা লাগে যদি বাঙালিরা শুনতে পান অন্যান্য জায়গায়, তারাই বেশি করে বলেন যে বাংলায় কিছু হচ্ছে না রে। এই যে জায়গা, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কোথাও আমাদের প্রজেকশন দরকার, তার জন্য সরকারি সাহায্য যেমন লাগবে। একটা বলা হয়, ফুকোই বলছেন যে ডিসকোর্স আর প্র্যাকটিস, একটা ডিসকোর্স তৈরি হয়ে গেছে, সবাই মুখে মুখে বলছে আর হবে না রে, না, ইয়েস উই ক্যান। একটু আগে বলছিলেন, আমি দেখছিলাম সত্যমবাবু বললেন যে ইয়েস উই ক্যান, এটা বলতে হবে, সামনে আনতে হবে। বাংলায় কোথায় কোথায় আজকে এনআইআরএফ, যেটার কথা সুরঞ্জনদা বললেন, এনআইআরএফ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক। সেই র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের মধ্যে সেখানে কিন্তু সুরঞ্জনদার ইউনিভার্সিটি, আমাদেরই সহপাঠী সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের যে ইউনিভার্সিটি অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়, তাদের র্যাঙ্ক কোথায়? 5টা ইউনিভার্সিটি যদি বলা হয় যে এনআইআরএফে প্রথম র্যাঙ্কে আসছে, সেখানে কিউএসের কথা বলছেন, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির কনটেক্সটের কথা বলছেন। কিছুদিন আগে হিউম্যানিটিজে আমরা দেখলাম সুরঞ্জনদার যে বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় এগিয়ে আসছে। হ্যাঁ, কোথাও কোথাও পাহাড়ে উঠতে গিয়ে আমরা হোঁচট খাচ্ছি, কোথাও কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটছে। রাজনীতির ক্ষেত্রে আমরা কিচ্ছু বলবো না, শেষ কথা বলছি, রাজনীতি সুভাষচন্দ্র বসু করেছেন প্রেসিডেন্সি কলেজে, কিন্তু পড়াশুনো করেছেন। তো এই দুটোকে মেলাতে হবে, একদম রাজনীতি বিমুখ কিন্তু হবে না। একটা কথা বলছি, রাজনীতি বিমুখতা নিয়ে যাওয়া একটা রাজনীতি বিমুখ করে দেওয়া। রাজনীতি যদি সদর্থে রাজনীতি হয়, রাজনীতি যদি মানুষের উপকারের পাশে তাদেরকে লাগানো যায় কাজে, সেই রাজনীতি আমাদের করতে হবে। এবং আজকে যদি আমরা বলি যে বিজ্ঞাপন যেটা করতে হবে, আমাদের শিক্ষাকে সামনে, আমাদের অনেক পসিবিলিটি আছে, একটু সামনে মার্কেটিং করতে হবে, এটার করতে হবে। অনেক ধন্যবাদ। অনেক দিন পরে এই রকম একটা এডুকেশন নিয়ে আলোচনা এবং চিন্তাভাবনা সত্যি আমাদের রাজ্যকে সমৃদ্ধ করবে, এবং যারা আমরা এডুকেশনের সাথে জড়িয়ে রয়েছি ভবিষ্যতে তাদেরকে উৎসাহিত করবে। আমি প্রথমে আসি, এই যে বলা হয় যে হায়ার এডুকেশনে পশ্চিমবঙ্গ পিছিয়ে রয়েছে, আমার মনে হয় এই তথ্য বা এই যে চিন্তাভাবনা বা এই কথাটা বলার আগে বেশ কিছু জিনিস আমাদের একটু ভাবা দরকার। আমরা যদি বলি এই মুহূর্তে ব্যাঙ্গালোরে যারা আইটি কোম্পানিতে আছে, যারা ডমিনেট করছে, তারা কারা? পশ্চিমবঙ্গে প্রায় গত 20 বছর ধরে প্রায় 50,000 ছেলেমেয়ে যারা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়াশোনা করেছে, তারা ডমিনেট করছে। আজকে সকালে মিস্টার দেবাশিস সেন বলছিলেন যে মাইন্ডট্রি যখন দেখলেন এই কোভিডের সময় তাদের এমপ্লয়ি প্রায় 90% বাঙালি, তারা অফিস খুললেন হচ্ছে সল্টলেকে। তাহলে এই যে 600
ছেলেমেয়ে কারা? তারা পশ্চিমবঙ্গের হায়ার এডুকেশনে যে ইঞ্জিনিয়ারিং কলেজ বা যে ইউনিভার্সিটি সেখান থেকে পড়াশোনা করেছেন। আজও ভারতবর্ষের বিখ্যাত প্রতিষ্ঠান বা ইউনিভার্সিটির প্রথম 5 জন প্রফেসরের মধ্যে 2 জন প্রফেসর কিন্তু বাঙালি, বিশেষ করে বিজ্ঞানের ক্ষেত্রে এবং টেকনোলজির ক্ষেত্রে। তারা কিন্তু কলকাতা থেকেই পড়াশোনা করে সেখানে প্রতিষ্ঠিত হয়েছেন। তাহলে হায়ার এডুকেশনে যেটা ভীষণভাবে দরকার, এক্সেলেন্ট এবং কোয়ালিটি, সেদিক থেকে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা মোটেই পিছিয়ে নেই। কিন্তু কোথায় আমাদের সমস্যা হয়েছে? 1980s হাইয়েস্ট লিডারশিপ যখন ডায়লামাতে ভুগছিলেন যে প্রাইভেট ইউনিভার্সিটি বা প্রাইভেট হেলথ সেক্টরকে আমরা প্রায়োরিটি দেব নাকি, সেই ডিসিশন নিতে নিতে এত দেরি হয়ে গেল। সেই সময় সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই প্রাইভেট ইউনিভার্সিটি এবং প্রাইভেট হেলথ হসপিটাল যেভাবে ওরা অ্যাগ্রেসিভভাবে ডেভেলপমেন্ট শুরু করলেন, আমাদের ডিসিশন নিতে নিতে এত দেরি হয়ে গেল। আমাদের 10 বছর আগে প্রাইভেট ইউনিভার্সিটি খোলার আমরা অনুমতি পাই। এই মুহূর্তে আমি বলতে চাই যে এই যে হাইয়েস্ট লিডার অফ দ্য স্টেট খুব পরিষ্কার মেসেজ এবং ডিসিশন যে আমরা সেরা বাংলা গড়ে তুলব, এটা কিন্তু আমাদের ক্ষেত্রে যারা প্রাইভেট ইনভেস্টর বা প্রাইভেট ইউনিভার্সিটি চ্যান্সেলরদের কাছে একটা পরিষ্কার মেসেজ যে আমাদের ডিরেকশনটা কি হবে, এবং সেই দিক থেকে আমরা এগিয়ে চলেছি। আমরা ডক্টর দাস এখানে আছেন, বিজিবি আসছেন, আমরা বারবার দেখছি অ্যানালাইসিস করতে গিয়ে যে পশ্চিমবঙ্গে কেন বিদেশের থেকে ছেলেমেয়েরা পড়তে আসে না। আমরা দেখেছি যে হস্টেল তৈরি করার ক্ষেত্রে যে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে তৈরি করা হওয়া দরকার, তার জন্য যে সময় দরকার, পশ্চিমবঙ্গের এই প্রাইভেট ইউনিভার্সিটি ইনভেস্টরদের আসার পরে এই সময়ের মধ্যে ডেভেলপ করা আমাদের পক্ষে শুধুমাত্র সম্ভব নয়, ভারতবর্ষের যে কোনো ইউনিভার্সিটির পক্ষে কিন্তু সম্ভব হয়নি। আমরা এই অল্প সময়ের মধ্যে এই মুহূর্তে প্রাইভেট ইউনিভার্সিটির যে ইনফ্রাস্ট্রাকচার ইন কম্পেয়ার টু দ্য আদার ইউনিভার্সিটি ইন দ্য আদার স্টেট, আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছেছি। ক্যাপাসিটি বিল্ড আপের ক্ষেত্রে এই যে ফরেন ইউনিভার্সিটি যারা এখানে পড়াশোনা করতে আসবেন, তার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, যে ভাইব্রেন্ট সিটি, যে সিস্টেমের কথা, যে ইকোসিস্টেমের কথা বলা হয়েছে, সেটা কিন্তু গত 10 বছরে আমাদের রাজ্যে তৈরি হয়েছে। এটা কিন্তু আমাদের কাছে একটা ভালো সাফল্যের এবং ভালো দিশার হিসাবে কাজ করছে। আমি বলবো যে হ্যাঁ, ওই হায়ার এডুকেশনে যদি আমরা বাইরের স্টেটের সাথে আমরা পাল্লা দিতে চাই, তাহলে প্রাইভেট ইনভেস্টমেন্ট এবং প্রাইভেট যে ইনস্টিটিউট রয়েছে তার জন্য যে পলিসি তৈরি করা হয়েছে, যে দ্রুত পর্যায়ে এখন প্রয়োগ করা হচ্ছে, সেই দিক থেকে আমরা অন্তত বলতে পারি যে আগামী 5 বছর থেকে 7 বছরের মধ্যেই প্রাইভেট ইউনিভার্সিটির এই ওয়েস্ট বেঙ্গলে তার চিত্র কিন্তু পরিবর্তন হবে। আমি কোয়াইট সারপ্রাইজ, গত প্রায় 1.5 মাস ধরে হায়ার এডুকেশনের সাথে এখন আমরা এই বিজিবিএস কন্ডাক্ট করার ক্ষেত্রে কিভাবে ডিপার্টমেন্টের অফিসাররা শনিবার রোববার রাত্রি 10টা পর্যন্ত 11টা পর্যন্ত প্রিন্সিপাল সেক্রেটারি যেভাবে কাজ করছেন, এটা কিন্তু আমরা সাধারণ মানুষরা জানি না যে এই ধরনের ট্রান্সফরমেশনের জন্য যাদের যাদের ভাবনা করা দরকার, কন্ট্রিবিউশন দরকার, কি উচ্চ পর্যায়ে তারা কিছু কাজ করে চলছে। তাই এই যে একটা প্রত্যাশা রয়েছে, এই যে একটা ভাবনা রয়েছে, এটা যদি আমরা সমস্ত মানুষকে বলতে পারি এবং তাদের সাকসেস স্টোরিটা যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে আমার মনে হয়, কারণ পশ্চিমবঙ্গের বাঙালিরা ভীষণ আবেগপ্রবণ, বাইরের স্টেটের লোকেরা যখন বলেন যে না পশ্চিমবঙ্গ পিছিয়ে রয়েছে, আমরা কেন জানি বাঙালিরা চুপ করে থাকি এবং 2বার 3বার বলার পর তারপরে আবার তাদের সাথে আমরা খুব বেশি সহযোগিতা করে বা তাদেরকে বলি যে সত্যি আমরা পিছিয়ে রয়েছি। কেন আমরা বিশ্বাস করতে পারছি না যে আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে এবং কংগ্রেস প্রতিষ্ঠার দিক থেকে যারা বড় বড় লিডাররা এসছেন, আমরা সুভাষচন্দ্র বসুর কথা বলি, অরবিন্দ ঘোষের কথা বলি, আমরা চিত্তরঞ্জন দাসের কথা বলি, তাই সেই লিগাসি কিন্তু এখনও পশ্চিমবঙ্গে বা বাংলায় রয়েছে। আমরা আজও দেখি সে সারা ভারতবর্ষের 7 জন যারা নোবেল প্রাইজ পেয়েছেন তার মধ্যে হচ্ছে 5 জন হচ্ছে বাংলার। তাহলে এই ভাবনাগুলো প্রতিদিন যদি আমরা এক্সারসাইজ না করি এবং প্রতিদিন যদি আমরা একে অপরকে যদি কমিউনিকেট না করি, তাহলে আমাদের যে সমৃদ্ধি, আমাদের যে ভাবনা, সেটা কিন্তু ঠিকমতো আমরা তুলে ধরতে পারবো না। এখানে আমাদের কিছুটা গলতি রয়েছে, কিছুটা পিছিয়ে রয়েছে, সেটা আমরা করব। কিন্তু সেই সাথে আমাদেরও মনে করতে হবে
যে যেভাবে হাইয়েস্ট লিডার আমাদের সুযোগ দিয়েছে একটু কনক্লুড করুন। সেটাকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি সেটা কিন্তু আমরা দেখব। যেমন হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, ইউনিভার্সিটি মানে হচ্ছে 24/7 আওয়ার্স ইকোসিস্টেম। এই যে রাজ্যে পড়াশোনাটা কবে পশ্চিমবঙ্গে আরম্ভ হবে, প্রাইভেট ইউনিভার্সিটি এবং গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে, সেখানে কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে। সেখানে দায়িত্ব নিতে হবে আমাদের অভিভাবকদের, আমাদের স্টুডেন্টদেরও। কারণ আমরা দেখি 5টার পরে যদি তাদের এক্সট্রা ক্লাস দেওয়া হয়, তারা কিন্তু কোনো রকমই ক্লাস করতে চায় না। কিন্তু সে যখন সুদূর ব্যাঙ্গালোরে থাকে, মাদ্রাজে থাকে, রাত্রি 11:30 যখন ক্লাস হয়, সে যখন ক্লাস করে। অভিভাবকদেরকেও আমাদের এই ট্রান্সফরমেশনে অংশগ্রহণ করা দরকার। টিচারদের বুঝতে হবে যে সারা ভারতবর্ষের সাথে যদি কম্পিট করতে হয়, তাহলে 9:30 থেকে 5:30 পর্যন্ত শুধুমাত্র ইউনিভার্সিটি বা গবেষণা করলে চলবে না, এদের আরও বেশি কন্ট্রিবিউট করতে হবে। তাহলে এই জায়গাগুলোকে যদি আমরা ঠিকমতো সমন্বয় তৈরি করতে পারি, তাহলেই কিন্তু আগামী 5 থেকে 7 বছরের মধ্যে দেখবেন যে সারা ভারতবর্ষের র্যাঙ্কিং তৈরি করার ক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটি এবং সরকারি ইউনিভার্সিটি যেভাবে এগিয়ে চলেছে, এবং আমাদের যে মিথ, সেই মিথ আমরা ভাঙতে পারবো। এবং আমি আশা রাখি যে সম্ভাবনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন পরিস্থিতির মধ্যে থেকে, আগামী দিনে কিন্তু আমাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। ধন্যবাদ। ধন্যবাদ সমীরবাবু। আমাদের পরবর্তী বক্তা শ্রী সুবর্ণ বসু, উনি IIHM এ কর্ণধার। আমি যেটা বলেছিলাম যে আমাদের একটা চ্যালেঞ্জ হচ্ছে এমপ্লয়াবিলিটি, অর্থাৎ শিক্ষাকে চাকরিযোগ্য করে তোলার। এই ক্ষেত্রে আপনার সংস্থা খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যদি এই ব্যাপারে কিছু বলেন তাহলে আমরা সবাই উপকৃত হব। নমস্কার, শুভ নববর্ষের অভিনন্দন, প্রণাম ম্যাডাম, প্রণাম। আমরা সবাই এটা নিয়ে কথা বলছি। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট, সেটা হচ্ছে এডুকেশন। এবং আমাদের আজকের একটা মেন টপিক ছিল এডুকেশন কী করে গ্রোথকে প্রোফাইল করতে পারবে। কেন এডুকেশন ছাড়া সব কিছু অন্ধকার। এবং আমরা থ্রু আউটলি একটুখানি আজকে যা আলোচনা হয়েছে, সেন্ট জেভিয়ার্স কলেজের প্রিন্সিপাল স্যার আছেন, আমি নিজে সেন্ট জেভিয়ার্স কলেজের অ্যালুমনাই, সো ভেরি হ্যাপি। অ্যান্ড সুরঞ্জাকে বহু বছর ধরে আমরা চিনি, সমিতদা আছেন। এখানে কিন্তু আমাদের আরও দুটো পার্ট অফ এডুকেশন খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে স্কুল এডুকেশন, আর একটা হচ্ছে ভোকেশনাল এডুকেশন। এডুকেশনকে আমরা যদি রিলেট করতে চাই, সাকসেসফুল করতে চাই বাংলাতে, তাহলে পরে আমাদের এডুকেশনকে কানেক্ট করতে হবে এমপ্লয়মেন্টের সঙ্গে, কানেক্ট করতে হবে এন্টারপ্রেনিয়রশিপের সঙ্গে। যেটা আগের প্যানেলে সত্যম বলছিল, যে এডুকেশনটা আমরা দেব, সে এডুকেশনটা আজকালকার দিনে শুধু একটা গ্র্যাজুয়েশন, BA, BCom এগুলো করে কোনো খুব একটা লাভ হচ্ছে না আমরা দেখছি। কেন তারা ইন্ডাস্ট্রিয়াল কোনো এক্সপিরিয়েন্স পাচ্ছে না, যেটা পাচ্ছে অত্যন্ত পুঁথিগত, অত্যন্ত বুকিশ নলেজ একটা। কাজেই যেটা আমাদের করতে হবে, এবং যেটা আমি লাস্ট 32 ইয়ার্স ধরে করে আসছি, হসপিটালিটি ইন্ডাস্ট্রিকে মোটামুটি এই পার্ট অফ দ্য ওয়ার্ল্ডকে আমি এনেছি, সেটা হচ্ছে ভোকেশনাল টেকনিক্যাল এডুকেশন। এবং আমাদের বাংলার ছেলেরা কিন্তু টেকনিক্যাল এডুকেশন, স্পেশালি হসপিটালিটিটা খুব ভালো। আমাদের কী হয়, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার ছেলেরা, মানুষেরা এক এক রকমের হয়। যেমন যারা নর্থের আছে, পাঞ্জাবিরা, তারা খুব স্ট্রং হয়, তারা খুব প্রচুর কাজ করতে পারে। বেঙ্গলের লোকেরা খুব ওয়ার্ম হয়। ইনফ্যাক্ট আমি সবসময় বলি যে কলকাতা ইজ নট জাস্ট আ সিটি অফ জয়, ইটস অলসো সিটি অফ হসপিটালিটি। আমরা খুব ওয়ার্ম পিপল, খুব হসপিটেবল পিপল। এখানে আমরা অতিথি দেব ভাবাটা খুব মানি। আজকে আমাদের লাস্ট কয়েক বছরে যেভাবে হোটেল ইন্ডাস্ট্রি বেড়েছে, যেভাবে ট্যুরিজম ইন্ডাস্ট্রি বেড়েছে আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার beloved চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যেভাবে উনি চালিয়ে যাচ্ছেন এই যে একটা দিশা টুয়ার্ড দ্য ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এখানে কিন্তু প্রচুর চাকরি আছে, প্রচুর এখানে এন্টারপ্রেনিয়রশিপেরও জব আছে, শুধু যে চাকরি তা নয়। এবং এই একটা জায়গাতে কিন্তু আমাদের দেখতে হবে, শুধু BA, BCom, MA, BSc, PhD করে কিন্তু আজকাল লাভ নেই। এবং যে কোনো উন্নত কান্ট্রিতে কিন্তু সবাই সব কিছু করে না। আমাদের দেশে এখনও ওই প্রথম 8টা কেরিয়ার নিয়ে আমরা কিন্তু মোটামুটি করি, ওই ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, কিংবা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কিংবা লয়ার হব। কিন্তু আজকে একজন মিডিয়ায় যেখানে যারা কাজ করছেন, আমাদের মহিলার যারা News 18-এ, দে আর ভেরি ওয়েল পেড। এখানে আমাদের জার্নালিস্ট
স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেটরস, কত আমাদের কেরিয়ার আছে, কিন্তু আমরা সেগুলো যেতে চাই না, ভয় পাই। আমরা সেই ইঞ্জিনিয়ারিংয়ে যাব কিংবা সিএ হব এবং সেখানে যাব, সেখানে আনসাকসেসফুল হব। আমি নিজে একজন খুব আনসাকসেসফুল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। 3 বছর খুব আনসাকসেসফুলি প্র্যাকটিস করে আমি এডুকেশনে এসেছিলাম, কাজে আমি ব্যাপারটা বুঝি এবং আমার মনে হয় আমার সিএটা করাই উচিত হয়নি, কিন্তু তখন আমি করেছিলাম। বাবা মা বলেছিল করতে, বলে শুধু বিকম করবে সেন্ট জেভিয়ার্স কলেজে, সঙ্গে সঙ্গে একটা কিছু করো যেটা আমরা বলতে পারবো যে আমার ছেলে একটা কিছু। কিন্তু আলটিমেটলি লাস্ট 30 বছরে সিএ আমাকে কিচ্ছু দেয়নি, আমাকে যা দিয়েছে এডুকেশন দিয়েছে। এবং আজকে এই যে সফট স্কিল যেটা আছে, এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। একটা খুব পুরনো একটা কথা আছে যেটা প্রচণ্ড রেলিভেন্ট আজকেও, যে লিটারেসি ইজ নট দ্য এন্ড অফ এডুকেশন। লিটারেসি ইজ নট দ্য এন্ড অফ এডুকেশন, ইট ইজ নট ইভেন দ্য বিগিনিং। আমরা এখানে মনে করি লিটারেসি ইজ ইকুয়াল টু এডুকেশন, না। লিটারেসি ইজ ইনসাইড আ ক্লাসরুম, যেটা পড়াই আমরা, তার থেকে অনেক বেশি কিন্তু বাচ্চারা শেখে, স্টুডেন্টরা শেখে আউটসাইড দ্য ক্লাসরুম, অন দ্য জব, কাজের মধ্যে, পিয়ার লার্নিং, স্টুডেন্টে গিয়ে। এবং সেটা আমরা কোভিডের সময় খুব একদম হাড়ে হাড়ে টের পেয়েছি কী করে আমাদের বাচ্চারা শুধু ওই স্ক্রিন দেখে বোর হয়ে, ফ্রাস্ট্রেটেড হয়ে, ডিপ্রেসড হয়ে গেছে, কারণ দেয়ার ওয়াজ নো এডুকেশন, ইট ওয়াজ লিটারেসি। কাজে আমরা যদি লিটারেসি শুধু করি, তাহলে আমরা আবার কিন্তু ওই লাখ লাখ আনএমপ্লয়েড পিপলদের পাবো, যারা না চাকরি আছে, না এন্টারপ্রেনারশিপ আছে, আরও ডিপ্রেসড হবে। এই এডুকেশনটা আমাদেরকে এমন জায়গায় আনতে হবে, টার্সিয়ারি এডুকেশন, ভোকেশনাল এডুকেশন, সেটা ইউনিভার্সিটি করুক কিংবা স্টেট গভর্নমেন্ট করুক কিংবা আমাদের মতো প্রাইভেট ইনস্টিটিউট যেমন IIHM করুক। আমার মনে এই জায়গাটাতে আমাদের প্রচণ্ড একটা অপরচুনিটি আছে, ইটস গোল্ড মাইন। এবং এখন ধরুন এই হোটেল ইন্ডাস্ট্রিতে বলছি, যেমন এই হোটেলটা ওন্ড বাই মিস্টার নেওটিয়া, এবং 5টা তাজ হোটেল এসছে লাস্ট 6 মাসে, 5খানা নিউ তাজ হোটেল ইন ওয়েস্ট বেঙ্গল, তার মধ্যে 3টে কলকাতা, 2টো বাইরে, একটা কার্শিয়াং আর একটা আসছে। এই 5টা যদি হোটেল হয়, এক একটা হোটেলের অ্যাভারেজ হচ্ছে 1000 থেকে 2000 এমপ্লয়ি। এখানেই তো হয়ে গেল 10,000 নিউ এমপ্লয়ি। এই এমপ্লয়মেন্টের সঙ্গে এডুকেশনটাকে আমরা যদি কানেক্ট না করতে পারি, তাহলে এডুকেশনটা একদম লিটারারি হয়ে যাবে। এবং এইটাই এত বছর ধরে হয়েছে। কাজে এখানে আমার মনে হয় যে আমাদের এরকম একটা পদক্ষেপ নেওয়া উচিত, যেখানে আমরা এন্টারপ্রেনিয়রশিপকে এনকারেজ করতে পারবো। সবার চাকরি করার দরকার নেই, তার জন্য স্কুল লেভেল থেকে এটা করতে হবে। এটা ওই হঠাৎ করে কলেজ পাস করে বলবো না আমি ব্যবসা করব, না। স্কুল লেভেল থেকে আমাদের একটুখানি স্টক মার্কেট পড়াতে হবে, একটু ফাইন্যান্স পড়াতে হবে, একটু শেয়ার মার্কেট পড়াতে হবে। যেমন আমরা অনেক কিছু সাবজেক্ট পড়াই, একটু ওদের বিজনেস স্টাডিজ পড়াতে হবে ক্লাস 8 থেকেই। ওদের শিখতে হবে যে স্টক মার্কেটে বুল মানে কি, বেয়ার মানে কি, একটুখানি মক স্টক ট্রেডিং করতে পারে। এখন সব কিছু কম্পিউটারে ইজিলি, মোবাইলে অ্যাভেলেবেল। এই যে পারসেপশনটা যদি বাচ্চাদের আমরা স্কুল থেকে দিতে পারি, তাহলে ওরা কিন্তু অনেক সাকসেসফুল হবে। থ্যাংক ইউ সো মাচ। একটা মুশকিল হচ্ছে, আমরা যারা শিক্ষার সঙ্গে জড়িত, আমরা যখন কথা বলতে আমরা অনেক বেশি বলে ফেলি। তো এখানেও তাই হয়েছে। তো সেই জন্য আমাদের আলোচনার সময়টা কমে গেছে। কিন্তু আমরা আমাদের TV18 আমাদের বলেছেন খুব কম একটা সময় দিয়েছেন, তা আমাদের ছোট্ট কয়েকটা প্রশ্ন আমি তুলে নিতে চাই। আমি প্রথমে ফাদার সাবিওর কাছে জানতে চাইছি যে এটা কিন্তু অনেকে জানে না আমাদের ভারতবর্ষে, আমি বিভিন্ন ভারতবর্ষের কমিটিতে তো আছি সরকারের, যে আমাদের ইনক্লুসিভিটির ক্ষেত্রে, অর্থাৎ যত বেশি সমাজের মানুষের লোকেরা উচ্চশিক্ষায় আসতে পারে, পশ্চিমবঙ্গ যে কতটা অগ্রগতি করেছে। যেরকম এটা খালি সরকারি স্তরেও কিন্তু হয়নি, বেসরকারি স্তরেও হয়েছে। যেরকম সেন্ট জেভিয়ার্স রাঘবপুর একটা ক্যাম্পাস, তারা সেখানে একটা করে গ্রামের ছেলে মেয়েদের শিক্ষা দিচ্ছে। আপনি যদি দু এক কথা ওই ব্যাপারটা বলেন, এটা কিন্তু একটা অভিনব, একটা নতুন একটা প্রচেষ্টা যেটা পশ্চিমবঙ্গে হয়েছে। হ্যালো, ধন্যবাদ প্রফেসর সুরঞ্জন। আমি আমার স্পিচের আগে বলেছি, পশ্চিমবঙ্গে বেস্ট কলেজেস, বেস্ট ইউনিভার্সিটি অ্যান্ড বেস্ট স্কুলস সব শহরে আছে, সব শহরে আছে।
আমাদের গ্রামের গিলে ওখানে আপনি দেখতে পারবেন না ভালো স্কুল ভালো কলেজ। ওই জন্য আমরা সেন্ট জেভিয়ার্স আমরা তো সেন্ট জেভিয়ার্স 162-year-old কলেজ, দ্য বেস্ট নোন কলেজ ইন ইন্ডিয়া অ্যান্ড আদার প্লেসেস। কিন্তু আমরা এই 5-6 বছর আগে আমরা শুরু করলাম সেন্ট জেভিয়ার্স কলেজ রাঘবপুর ক্যাম্পাস। রাঘবপুর ক্যাম্পাস 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় আছে ওখানে। এখন 7 বছর হলো, ওখানে মোটামুটি 900 ছেলেমেয়েরা পড়ছে। ওই 900 ছেলেমেয়ের 80% অফ দ্যাম আর গার্লস, 80% অফ দ্য গার্লস স্টুডেন্টস। আমরা আমাদের মেইন ক্যাম্পাস পার্ক সিটি দিয়ে 80% সাবসিডি দিচ্ছি। ফর এক্সাম্পল, ইফ এ স্টুডেন্ট পেজ 1000 rupees a year, ওখানে only 200 rupees. Why I am saying this one, that we need to go into more and more into villages so that the best education is given to our rural people. Before going to 24 Pargana, Dokhin 24 Pargana, for those girls that are around the place, higher study money, class 12. এখন ওরা বলছে ফাদার আমরা বিএ পড়ো, বিএর পরে এমএ এমএসসি পড়ো, আমরা পিএইচডি করবো বলছে। That's why we need to go. এই জিনিসটা ফাদার যেটা বলে এটা কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে কোথাও হয়নি, বেসরকারি উদ্যোগে এটা হচ্ছে। আমি আবার অন্য দিকটায় আসছি। আমাদের ভারতবর্ষে অনেক সেন্টার্স অফ এক্সেলেন্স আছে, কিন্তু দেখা যাচ্ছে পরিসংখ্যানে যে এই সেন্টার্স অফ এক্সেলেন্স কিন্তু আইল্যান্ড হয়ে থাকে। একটা সেন্টার অফ এক্সেলেন্সের আরেকটা সেন্টার অফ এক্সেলেন্সের রিলেশনশিপ থাকে না। আমাদের সায়েন্টিফিক যে ইনস্টিটিউশনগুলো আছে এটা একটা গলদ আমাদের, তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো কিছু সম্পর্ক থাকে না। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা নতুন দুটো উদ্যোগ নিয়েছি। আমি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বোস ইনস্টিটিউট, সায়েন্স ইনস্টিটিউটের সঙ্গে একটা টিচিং লার্নিং প্রসেসের সম্পর্ক ছিল, এখনও নিশ্চয়ই চলছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কাল্টিভেশন অফ সায়েন্স, সিজিআইআর, এগুলোর সঙ্গে রয়েছে। ঠিক সেরকমই অন্য কোনো প্রদেশে নেই। আমাদের এখানে প্রাইভেট ইউনিভার্সিটি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটা নতুন সম্পর্ক গড়ে তোলার একটা প্রচেষ্টা শুরু হয়েছে সরকারি উদ্যোগে। এবং সেক্ষেত্রে আমি এখানে খুব গর্বের সঙ্গে বলছি, অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা মৌ হচ্ছে, এবং সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা মৌ হচ্ছে। সমীরবাবু, আপনি বলুন, এতে কি আপনারা লাভবান হবেন না আমরা লাভবান হবো? আমার মনে হয় উভয়ই লাভবান হবেন। ধন্যবাদ। আমরা দুটো ইউনিভার্সিটি লাভ হবে, কারণ হচ্ছে সরকারি ইউনিভার্সিটির এত বছরের যেটা লেগাসি, এত ভালো ভালো মেধাবী ছাত্রছাত্রী, এবং আজও পশ্চিমবঙ্গের সরকারি ইউনিভার্সিটিতে এবং সরকারি কলেজে বেস্ট লট অফ ফ্যাকাল্টিরা এখনও কিন্তু চাকরি করেন। তাদের যদি সাহায্য পাওয়া যায় এবং প্রাইভেট ইউনিভার্সিটি যেটা ডিসিশন দ্রুত নামা যায়, এই দুটোর কোলাবোরেশনে কিন্তু খুব ভালো আমরা কাজ করতে পারবো। এবং সুরঞ্জনদা জানেন যে আমরা এই বছর দেখছিলাম প্রাইভেট ইউনিভার্সিটি এবং সরকারি ইউনিভার্সিটির সাথে বিদেশের প্রায় 350 ইউনিভার্সিটির সাথে টাই আপ আছে। লাস্ট প্রায় আমরা এই 6-7 বছরের মধ্যে এগুলো ডেভেলপমেন্ট করেছি। তাহলে এই যে এত এত বিদেশি ইউনিভার্সিটি, সেইখান থেকে ছেলেমেয়েরা এখানে পড়তে আসে, তারপরে প্রফেসররা ক্লাস নিতে আসে। আমি বলবো যে এক্সাম্পল এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বা বাংলায় শুরু হলো, এটা আস্তে আস্তে কিন্তু সারা ভারতবর্ষ শিখবে, এবং সেখানে যাদবপুর একটা প্রতিকৃতি হিসাবে কি হচ্ছে আপনার ইতিহাসে থেকে যাবেন। ধন্যবাদ। ধন্যবাদ। ঠিক একইভাবে অন্য কোনো প্রদেশে হয়নি, পশ্চিমবঙ্গে একটা প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আদান প্রদান। এই কয়েক মাস আগে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের একটা বৈঠক হয়েছিল, সেখানে আমি এই প্রস্তাবটা দিয়েছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে এটা অ্যাকসেপ্ট করেছেন। আশা করছি সরকারি উদ্যোগে যে কলকাতায় অবস্থিত যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো আছে, কলকাতার বাইরে যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো আছে, তাদের সঙ্গে আদান প্রদান হলে কিন্তু উভয়ই লাভবান হবে। আমি শিবাজি, তোমার বিশ্ববিদ্যালয় কলকাতার বাইরে একটু বলো। আমাদের বিশ্ববিদ্যালয় মেদিনীপুরে অবস্থিত, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বেশ অনেকগুলি এমওইউ আছে, যেগুলি বিদেশের ইউনিভার্সিটি আছে। সম্প্রতি আমাদের জাপানের হায়াগো ইউনিভার্সিটি এবং রাশিয়ান একাডেমি অফ সায়েন্স, তাদের সঙ্গে একটা আমাদের এমওইউ হচ্ছে, যেটি এবং যেটা বিজিবিএসের যে সাইনিং অফ মৌজ হবে, সেখানে আমরা ইনকর্পোরেটেড হয়েছি।
সেগুলো আমাদের এটা কখনো ভাবা যায়নি, অভূতপূর্ব একটা ব্যাপার। কারণ এটার পেছনে আমি সবসময় কৃতিত্ব দিই প্রফেসর সুরঞ্জন দাসকে, যিনি একদম আনফ্লিঞ্চিং সাপোর্ট দিয়েছেন এবং বলেছেন যে তোদের ইউনিভার্সিটি, মানে আমাকে যেহেতু কলেজের সিনিয়র তুই করে বলেন, মানে তোমাদের ইউনিভার্সিটিকে আমরা চাইছি যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় যেটা মেদিনীপুরে অবস্থিত, তাদের একটা যে এমওইউ হচ্ছে এবং রাশিয়ান কনসাল জেনারেল তিনি আসছেন কলকাতার, সেটা সাইন করতে আমাদের সঙ্গে। তো ইটস আ গ্রেট অপরচুনিটি এবং এই অপরচুনিটি আমরা পাচ্ছি। এবং আমি এখানে সমিতবাবু যেটা বললেন যে আপনাদের যে দ্রুততার ব্যাপার থাকে, কারণ আমাদের অনেকগুলি দায়বদ্ধতা এবং অনেকগুলো জিনিস থাকে, এই দুটির মেলবন্ধন যদি করা যায়, অর্থাৎ প্রাইভেট স্কিল অ্যান্ড প্রাইভেট যে দ্রুততার যে জায়গা এবং তার সঙ্গে, এবং আমি বলবো এটা একটা গ্রেট অপরচুনিটি। And once again, I take this opportunity publicly to thank you. এখানে মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয় রয়েছেন, আপনারা একটু দেখবেন যে সরকারি দিক থেকেও যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যদি আদান প্রদান হয়, এখানকার সরকারি, যেমন কলকাতা বা যাদবপুরে মাস্টারমশাই যদি বিদ্যাসাগরে গিয়ে পড়ান, ওদের উপকৃত হবে। বিদ্যাসাগরেরও কিন্তু অনেক মাস্টারমশাই আছেন যারা আমাদের এখানে এলে পড়ালেও উপকৃত হবে না। তাছাড়া আজকাল তো ভিডিও কনফারেন্সিং অনেক কিছু হচ্ছে। আরেকটা ব্যাপার আমি শেষ করব, এটা অনেকে জানেন না যে অন্যান্য যে কোনো প্রদেশের তুলনায় পশ্চিমবঙ্গে কোভিডের সময় যে সকল প্রচেষ্টা নেওয়া হয়েছিল যাতে কন্টিনিউটি অফ এডুকেশন থাকে, এটা অভূতপূর্ব। সেটা স্কুলের লেভেলে বলুন, পাড়ায় পাড়ায় স্কুল পরিচালনার ক্ষেত্রে বলুন, এমনকি ডিজিটাল লার্নিং পশ্চিমবঙ্গে ছিল না, কিন্তু এই 2 বছরের মধ্যে ডিজিটাল লার্নিং আমরা যেভাবে ইমপ্লিমেন্ট করতে পেরেছি সেটা কিন্তু অনেকে জানেন না। এটা কিন্তু সরকারি স্তরেও কিন্তু আমাদের এগিয়ে নেওয়া হচ্ছে। আরটা শেষ করছি, সুবর্ণবাবু, এই আপনি যেটা বললেন আমাদের স্কিল ডেভেলপমেন্ট, এক্ষেত্রেও কিন্তু বেঙ্গল অনেক কিছু করছে, বেঙ্গল গভর্নমেন্ট। সময় নিয়ে যদি দুটো কথা বলেন খালি এই স্কিল ডেভেলপমেন্ট এডুকেশনের ওপরে। ধন্যবাদ সুরেন্দ্র। স্কিল ডেভেলপমেন্ট ইজ দ্য বেডরক অফ এনি ইকোনমিক গ্রোথ অফ এনি কান্ট্রি। আজকে স্কিল যদি না থাকে ইন্ডাস্ট্রি আসবে না, অ্যান্ড স্কিল থাকলে ইন্ডাস্ট্রি আসবে। আজকে আপনি দেখুন অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে হায়দ্রাবাদে, ব্যাঙ্গালোরে 85% বাঙালি ছেলেরা কাজ করছে, ছেলেমেয়েরা কাজ করছে, 85%। এবং আমরা যদি এখানে কিছু আমরা করতে পারি, তারা কিন্তু এখানে এসে কাজ করবে। কাজে আমরা এখানে শুধু ব্রেনটা শুধু ইন্টারন্যাশনালি হচ্ছে না, ন্যাশনালি হচ্ছে। কাজে এই স্কিলটা আমাদের আছে, এটাকে আরেকটুখানি ভালো করে ঘষে মেজে যদি করে দেওয়া যায় এবং কিছু যদি ইন্ডাস্ট্রিদেরকে করা যায় যে তোমরা অ্যানিমেশন সেন্টারগুলো এখানে করে, যেমন ইনফ্যাক্ট সুব্রত করছে হাইটেক অ্যানিমেশনে, দুর্দান্ত কাজ করছে। আমার মনে হয় যে এই যে ক্রিয়েটিভ ইকোনমি যেটা আমরা বলি, ক্রিয়েটিভ ইকোনমির একটা কিন্তু প্রচণ্ড একটা অবদান হবে এবং বেঙ্গলের ইন্ডাস্ট্রি এখানে কিন্তু অনেক এগিয়ে যাবে। ধন্যবাদ। আমাদের সময় শেষ হয়ে গেছে। আমি আমাদের সহকর্মীরা রয়েছেন তাদের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে ইটিভি বাংলা 18কে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সুযোগ করে দেওয়ার জন্য। আমি কর্ণধার রয়েছেন, উনারা বোধহয় এরপরে আর মাস্টারমশাইদের ডাকবেন না, কারণ আমরা বেশি কথা বলে ফেলেছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ। তবে যদি আমরা কিছু ভালো কথা বলে থাকি সেটা শুনবেন, যদি ভাবেন যে একদম আজে বাজে কথা বলেছি, ঘরের জানলা দিয়ে সে কথাগুলো বার করে দেবেন। নমস্কার, ধন্যবাদ।